প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক, নির্বাচনী পরিবেশ সৃষ্টির আহ্বান। একনায়কত্ব ভেঙে দিতে সংশোধন করা হবে সংবিধান, আওয়ামী লীগের নতুন নেতৃত্বে দল গোছানোর আহ্বান। শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশটির সঙ্গে সম্পর্কের অবনতির সুযোগ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রক্ষা করা হবে চুক্তি ও সমঝোতার ধারাবাহিকতা। আওয়ামী শাসনামলে ৯২,০০০ কোটি টাকা লুটপাট, ব্যাংক খাত সংস্কারে কমিশন গঠনের দাবি সিপিডির। ভুল পাল্টে নতুন সরকারের সাথে মিশে যাওয়ার ফন্দি এস আলম সহ বড় লুটেরাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। হত্যাকারী দলের সঙ্গে কোনো আলোচনা চায় না বিএনপি। সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা ফাঁদ পেতে দেশের স্বাধীনতাকে নষ্ট করতে বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করে দলটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান বিএনপি মহাসচিব। বিএনপি ছাড়া আরও বেশ কয়েকটি দলের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। শিউলি শবনমের সহায়তায় রিপোর্ট দুলি মল্লিকের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায় বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ভারতে পালিয়ে গিয়েও সংখ্যালঘু সহ নানা ইস্যুতে দেশের স্বার্থবিরোধী কার্যক্রমে তৎপর হত্যাকারী দল। যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে, বিদেশ থেকে, এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। এ দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে কথা না বলার পরামর্শ দেন তিনি। খুবই দুর্ভাগ্যজনক যে এত হত্যা, এত নির্যাতন, এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রীকে হত্যা করা, শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি যে এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সময় দেওয়ার কথাও জানান। যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা তাদেরকে সেই সময় তো অবশ্যই দিয়েছি। বিএনপির পর জামাতে ইসলামী দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর এবি পার্টি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক। দুলি মল্লিক, ২১শে টেলিভিশন। সরকারের সচিব ও বিভিন্ন বিভাগের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৫ সচিব ও বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যাবলী সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সচিবরা। বৈঠকে প্রধান উপদেষ্টা দুর্নীতি প্রতিরোধে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। সততা ও নিষ্ঠার সঙ্গে প্রশাসনকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান জনপ্রশাসন সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারুণ্যের শক্তির উপর আলোকপাত করেছেন। তারুণ্যের শক্তিতে যে পরিবর্তন এসেছে তা যথাযথভাবে কাজে লাগাতে ডক্টর ইউনূস আহ্বান জানিয়েছেন বলেও জানান জনপ্রশাসন সচিব। তিনি তারুণ্যের শক্তির উপরে আলোকপাত করেছেন এবং সেখানে বলেছেন যে তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তনটা আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে। তো আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই এবং আমরা সকল মন্ত্রণালয় বিভাগকে আমরা যেভাবে আমরা কাজ করছিলাম তার চেয়েও ভালোভাবে যেন আমাদের ফাংশনাল করতে হবে, ভালোভাবে যেন আমাদেরকে প্রতিটা মন্ত্রণালয় বিভাগের কাজগুলোকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। পাল্টা অভ্যুত্থানের চক্রান্তের বিষয়ে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুতরা আবার বিভিন্ন জায়গায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগকে পুনর্গঠিত করার আহ্বান জানান এম সাখাওয়াত হোসেন। বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ দেশ থেকে বের করে দেয়নি, তিনি স্বেচ্ছায় চলে গেছেন। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতেরও আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
মানিক শিকদারের রিপোর্ট। আহত আনসার সদস্যদের দেখতে সোমবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তাদের উন্নত চিকিৎসার নির্দেশনা দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণ অভ্যুত্থান ঘিরে হতাহতের নানা তথ্য তুলে ধরেন। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে 2টা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। পরে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি যারা এগুলো করছে তাদের উদ্দেশ্যে বলছি, পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন। সংখ্যালঘু নিপীড়ন ইস্যুকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি না করে আওয়ামী লীগকে নতুন নেতৃত্ব নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান। আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব যে আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। তো কনস্টিটিউশনটাই যদি কখনো হাত লাগানো হয়, কারণ কনস্টিটিউশনে হাত লাগাতেই হবে অনেক বিষয়ে। আমরা ডিক্টেটরশিপ চাই না, হ্যাঁ, আমরা জবাবদিহি সরকার চাই। সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে কেউ বাধ্য করেনি। তিনি স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, আপনার দেশ, আসেন না কেন? মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পদত্যাগের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশটির সাথে সম্পর্ক অবনতির সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের এটাই প্রথম কূটনৈতিক ব্রিফ। রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় নিযুক্ত ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইতালি, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন সহ 36টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। কূটনৈতিকদের অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া জানানোর পাশাপাশি সার্বিক পরিস্থিতিও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, আইন শৃঙ্খলা স্বাভাবিক করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানবাধিকার, বিদেশি বিনিয়োগ, রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও কথা হয় বৈঠকে। এসব নিয়ে ইতিবাচক মনোভাবও জানান কূটনীতিকরা। The current situation of Bangladesh, I just want to say, it is internal affair of Bangladesh. Our policy is we don't interfere in any others' internal affairs. Please think of tomorrow and think of the future and only the future. Don't go to the past. বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন তৌহিদ হোসেন। বিদেশিদের সাথে হওয়া সকল চুক্তি ও সমঝোতার ধারাবাহিকতা রক্ষা করা হবে বলেও জানান তিনি। আমরা কিন্তু কোনো কিছু অ্যাবান্ডন করছি না। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়, এটাও আমরা উল্লেখ করেছি, যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বাইলেটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে, সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের উদ্বেগ কেটে যাবে বলেও আশাবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা। যে কাউন্সিল আছে, আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করতেছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 2008 থেকে 2023 সাল পর্যন্ত শুধু 24টি কেলেঙ্কারির মাধ্যমেই ব্যাংক থেকে 92,000 কোটি টাকার বেশি লুটপাট করা হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ব্যাংক খাতের সংস্কারে স্বাধীন ও শক্তিশালী কমিশন গঠনের দাবি জানিয়েছে সংস্থাটি। সিপিডি বলছে, এ খাতে এত লুটপাট হয়েছে যে এখন নতুন করে ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই। মেহেদী হাসানের রিপোর্ট। ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয় কি তা পর্যালোচনা করতেই সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলন। প্রতিষ্ঠানটি বলছে, এ খাত এখন একটি সুবিধাভোগী গোষ্ঠীর হাতে চলে গেছে। ব্যাংকের জন্য প্রয়োজনীয় আইন থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বলতে কার্যত কিছু নেই।
পরিবর্তন করে সেগুলোকে আরেকবার চেষ্টা সিপিডির মতে ব্যাংকগুলোকে শক্তিশালী করতে হবে, স্বাধীনতা সমুন্নত রাখতে হবে, তথ্যের সত্যতা ও সহজলভ্যতা নিশ্চিত করতে হবে, আইনি জটিলতায় আটকে থাকা খেলাপি ঋণের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পরামর্শ সিপিডির। পরিস্থিতি উত্তরণে একটি স্বাধীন ও শক্তিশালী কমিশন গঠনের তাগিদ সংস্থাটির। শ্বেতপত্র প্রকাশ করতে হবে, হোয়াইট পেপার। হোয়াইট পেপারের অর্থ হলো যে যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে সেই সব দুর্নীতির কার্যকারণ কি, কারা এগুলো করেছে। একটা ব্যাংকিং রিফর্ম কমিশন, ব্যাংকিং কমিশন করতে হবে এবং এই ব্যাংকিং কমিশনটা স্বল্প মেয়াদী 3 মাসের একটা সুনির্দিষ্ট কার্যক্রম নিয়ে তারা স্বচ্ছভাবে কাজ করবে। গত 15 বছরে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ একটা গোষ্ঠীর হাতে চলে গিয়েছিল। অবাধে চলেছে লুটপাট। শুধু বড় 24টি দুর্নীতির ঘটনায় লুট হয়েছে 92,000 কোটি টাকারও বেশি, বলছে গবেষণা প্রতিষ্ঠানটি। জালিয়াতির মাধ্যমে টাকা বের করে নেওয়া, এখানে তো আসলে একটা যে জালিয়াতির মাধ্যমে অর্থ নিচ্ছে সে তো না, এটা এখানে অনেক ধরনের ব্যাংকের ভিতরের পরিচালনা পরিষদ, ব্যাংকের ম্যানেজমেন্ট সবাই কিন্তু একসাথে কাজ করে থাকে, তা না হলে তো এত বড় স্ক্যামগুলি হয়ে থাকে না। সিপিডি বলছে শুধু ব্যাংক নয়, পুঁজিবাজার, বিমা সহ প্রতিটি খাতেই একই কায়দায় লুটপাট হয়েছে। এগুলোকেও ঢেলে সাজাতে হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক বিমা খাত বা পুঁজিবাজার গড়ে ওঠা এটি বন্ধ করতে হবে। কোনোভাবেই কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক কোনো খাত কোনোদিনই আসলে টিকতে পারে না। আমরা মনে করি যে এগুলো এই শুধুমাত্র ব্যাংকিং খাত না, পুঁজিবাজারের জন্য আসলে একটি, আমি বলবো যে পুঁজিবাজার সংস্কার কমিশন দরকার আছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করারও পরামর্শ দিয়েছে সিপিডি। তৈরি করে সেগুলোকে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ভুল পাল্টে নতুন সরকারের সাথে মিশে যাওয়ার ফন্দি এঁটেছে এস আলম সহ হাসিনা আমলের বড় বড় লুটেরারা। তবে ছাত্র জনতার দাবি, শেখ হাসিনা পালালেও লুটেরারা টিকে গেলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। অবিলম্বে এদেরকে বিচারের আওতায় এনে সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। মেহেদি হাসানের রিপোর্ট। সাইফুল আলম মাসুদ চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের এই কর্ণধার ছিলেন শেখ হাসিনার গেল 16 বছরের স্বৈরশাসনের সবচেয়ে বড় অলিগার্ক। তবে সরকার পরিবর্তনের সাথে সাথেই তাদের ভুল পাল্টাতে সময় লাগেনি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে তারা। যদিও সরকার এরই মধ্যে এ ধরনের বিজ্ঞাপন প্রচার না করার ব্যাপারে নির্দেশনা জারি করেছে। এর আগে শেখ হাসিনা জামানার 16 বছরে তার আশীর্বাদ দিয়ে ব্যাংক, বিমা ও আর্থিক খাতে লুটপাটের অন্যতম হোতা ছিল এই এস আলম গ্রুপ। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মালিকানা আছে ইসলামী ব্যাংক সহ 8টি ব্যাংক, কয়েকটি বিমা কোম্পানি ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে ঋণের নামে টাকা লুটপাট করেছে এ প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে তাদের মোট ঋণ 1.5 লাখ কোটি টাকারও বেশি। পট পরিবর্তনের পর এরই মধ্যে প্রতিষ্ঠানটির 848 কোটি টাকা বেনামি ঋণ আটকে দিয়েছে ইসলামী ব্যাংক। 2017 সালে এস আলম ব্যাংকটি দখল করার পর অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি তাদের নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদেরও এখন আর ঢুকতে দেওয়া হচ্ছে না বেসরকারি খাতের শীর্ষ এই ব্যাংকটিতে। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে, শুধু ইসলামী ব্যাংকই নয়, এই বর্ণচোরাদের সব জায়গা থেকে সমূলে উৎপাটন করে বিচারের আওতায় আনতে হবে। যখন আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তখন অনেকেই ব্যানার পরিবর্তন করে আমাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। আমরা এদের বিরুদ্ধে অত্যন্ত সচেতন। যারা ভুল পাল্টেছে তাদের ব্যাপারে বিচার, আমরা তদন্ত সাপেক্ষে বিচার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের যারা বন্ধু বড় ভাইরা এখন আজকে এই সরকার গঠনের অংশগ্রহণ করেছে তাদেরকে বলবো যে তারা যেন হুঁশিয়ার থাকে এই সকল সুবিধাভোগীদের কাছ থেকে। যারা ঋণের নামে ঋণ খেলাপি করেছে, তদন্ত এবং আপিল বিভাগের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে বের করে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে এসে এবং লুটপাটের টাকাগুলো বাংলাদেশে ফেরত নিয়ে আসা হবে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শুধু সিঙ্গাপুরেই $1 বিলিয়ন বেশি মূল্যের সম্পদ আছে এস আলমের। আরও কয়েকটি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সম্পদ, যার সবটাই দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া। লুটে নেওয়া এসব সম্পদ অবিলম্বে বাজেয়াপ্ত করার দাবি গণ অধিকার পরিষদের। তারা একদিক থেকে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং এই ঋণ পরিশোধ না করে সেটি আসলে সেই টাকা শেখ হাসিনাকে দিয়েছে যাতে করে তারা তাদের ব্যবসাকে প্রসার করতে পারে। সুতরাং এস আলম বলেন, সামিত গ্রুপ বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নতুন যে সরকার বাজেয়াপ্ত করে এটিকে আপনার সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং সরকারের সম্পদ হিসেবেই ঘোষণা করতে হবে। কারণ তারা এই যে সম্পদের যে অঢেল
অডেল যে সম্পদ তারা গড়ে তুলেছে এটি কিন্তু তাদের টাকায় না, এটি জনগণের টাকায়। 21 টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যমও অবৈধভাবে দখল করে নিয়েছিল এস আলম গ্রুপ। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কোনো প্রকারের বিচ্যুতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছাত্র জনতার বিপ্লবের ফলে কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা তিনি পালন করে যাবেন বলেও জানান প্রধান বিচারপতি। নিম্ন আদালতের বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করার নির্দেশনা দেন তিনি। সকালে সুপ্রিম কোর্টে আপিল বিভাগের এজলাসে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। শপথ নেয়ার পর সোমবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যান নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শ্রদ্ধা জানান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এ সময় তার সাথে হাইকোর্ট ও আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন। পরে পরিদর্শন বইয়ে সই করেন প্রধান বিচারপতি। এরপর প্রধান বিচারপতিকে প্রথম কার্যদিবসে আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্টের বারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। শুরুতেই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য 1 মিনিট নীরবতা পালন করেন প্রধান বিচারপতি সহ হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা। এদিন এজলাসে প্রধান বিচারপতির সাথে আপিল বেঞ্চে ছিলেন বিচারপতি আশফাকুল ইসলাম। বক্তব্যের শুরুতে প্রধান বিচারপতি অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করেন এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পরে এসব বিষয়ে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল। দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে, তার কারণে তো এই গণঅভ্যুত্থান। এটা যেহেতু উনি ফিল করেছেন, উনি প্রেক্ষাপটে এটা বলেছেন। এতদিন ন্যায় বিচারের পরিবর্তে নিপীড়ন নীতি প্রচলিত ছিল বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে বলেও জানান তিনি। সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা হয়তো প্যাসিভ ছিল, সেটা হয়তো বলতে চেয়েছেন। প্রধান বিচারপতি বলেন, নিম্ন আদালতের বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। ওনাদের পাশে আছেন, অ্যাট দি সেম টাইম দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে আগাবেন না। সংবর্ধনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে উদ্দেশ্য করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সুপ্রিম কোর্টের ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি তার সংবর্ধনা বক্তব্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান। বাংলাদেশ শক্তিশালী করতে হলে, গণতন্ত্র ভোটাধিকার শক্তিশালী করতে হলে, মানবাধিকার শক্তিশালী করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে হবে। মাননীয় প্রধান বিচারপতি তার মেধা প্রজ্ঞা দিয়ে আমাদের সুপ্রিম কোর্টের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবেন। এর আগে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের প্রধান শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান বিচার নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেশে বিদেশে অপপ্রচারের অভিযোগ, হটলাইন চালুর সিদ্ধান্ত ধর্ম উপদেষ্টার। রাজনীতিমুক্ত বিজিএমইএ চান ব্যবসায়ীরা, সভাপতি সহ পরিচালকদের পদত্যাগ দাবি। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। ষড়যন্ত্রকারীদের যে কোনো চক্রান্ত জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর 55তম জন্মদিনে কবর জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও বলেন, ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে। বিদায়ী সরকারের লোকেরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা, বাংলাদেশের গণজাগরণকে, এই উত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ
এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। লেনিন গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আওয়ামী দোসররা সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেশে বিদেশে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছে আমরা বাংলাদেশি নামে সংগঠন। যারা প্রোপাগান্ডা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ সকল ধর্মের সম্প্রীতির দেশ হবে বলেও জানান তারা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। সোমবার বিকেলে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে আমরা বাংলাদেশি নামে সংগঠন। স্বৈরাচার সরকার পতনের পর দেশ বিদেশে সনাতন ধর্মের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে এমন অভিযোগ করেন সংগঠনের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। চক্রটি দেশের সকল সম্প্রদায়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলেও জানান তারা। বিজয়ের দ্বারপ্রান্তে যখন এসেছি তখনই এখানে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে কিছু কুলাঙ্গার বিতর্কিত করতে চাচ্ছে। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক সন্ত্রাস হচ্ছে না। কিছু কিছু ঘটনা যে গুজব বলবো তা নয়, হয়েছে। অনেকের বাড়িতে হামলা হয়েছে। তারা কারা করেছে? এই আওয়ামী লীগের নেতারা। সকল উস্কানি প্রতিহত করে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান তাদের। বিএনপি, জামাত, আন্দোলনরত অন্যান্য দলগুলি সহযোগিতা করার কারণে কোথাও কোনো মন্দিরের ভাঙচুর হয় নাই। মুসলিম ধর্মের যে ভাইয়েরা আছে, আমি এটাও দেখেছি জামাত ইসলামের ছেলেরাও তারা আমাদের মন্দির পাহারা দিয়েছে। এটা একটা দৃষ্টান্ত এবং ঐক্যের একটা বন্ধন, আমরা সেটা ধরে রাখতে চাই। বাংলাদেশের মাটিতে যেন কোনো অপকর্ম করতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকল সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান সংগঠনের নেতারা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই বাংলাদেশী। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। সংখ্যালঘুদের উপাসনালয় সহ বাড়িঘরে যারা হামলা করেছে সেসব দুর্বৃত্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। একই সাথে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এ সময় সংখ্যালঘুদের উপর হামলার তথ্য জানানোর জন্য একটি হটলাইন নাম্বার চালু করার কথাও জানান ধর্ম উপদেষ্টা। জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে, যাদের অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি। আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব। কোটা সংস্কার আন্দোলনের সময় দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে কারা জড়িত তা জানতে চান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এজন্য 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তিনি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই সময় বেঁধে দেন নাহিদ ইসলাম। প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে, কারণ এটি মানুষের একটি মানবাধিকারের বিষয়। তথ্যর প্রবাহর অবাধ নিশ্চিত থাকা এবং ইন্টারনেট ব্যবহার করা। তো যারা এটি করেছে, বন্ধ করে দিয়েছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এটি বন্ধ করে শত শত মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে। তো অবশ্যই এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। রাজনৈতিক সংগঠনে পরিণত করায় অবিলম্বে বিজিএমইএ এর সভাপতি ও পরিচালকদের পদত্যাগ দাবি করেছেন সাধারণ সদস্যরা। এদিকে তৈরি পোশাক খাতে নীতি নির্ধারণী ক্ষেত্রে জটিলতা দূর করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি করেছে আরেক সংগঠন বিপিজিএমইএ। রাজধানীর একটি হোটেলে পৃথক আয়োজন থেকে এসব দাবি জানানো হয়। আদিত্য মামুনের রিপোর্ট। উদ্ভূত পরিস্থিতিতে অর্থনীতিকে সচল ও জাতীয় রপ্তানির ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা।
আজকে আপনারা সমবেত হয়েছেন, আপনারা কথা বলবেন। উঠে আসে তৈরি পোশাক খাতের পশ্চাৎপদ সংযোগ শিল্পের বর্তমান চিত্র। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বারা ভুক্তভোগী যেন আর না হতে হয় তার সুরাহাও চান ব্যবসায়ীরা। 4টা সংগঠন একসাথে আমরা সম্মিলিতভাবে আমরা ইমিডিয়েটলি মুভ করতে চাই। আমার যে ওয়ার্কিং ক্যাপিটালের ঘাটতি, এখানে কি সরকার কখনো দৃষ্টি আকর্ষণ করেছে? না। ব্যাংকের সুদ, কথায় কথায় গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির সমালোচনা করেন তারা। স্বল্প মূল্যে গ্যাস আর বিদ্যুৎ দিতে হবে এবং শিল্প খাতের জন্য একটা নির্দিষ্ট থাকবে। ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের দাবিও তাদের। জিএসপি প্লাস সুবিধা যদি আমরা নিতে পারি তাহলে এই সেক্টর আমাদের ঘুরে দাঁড়াবে মনে আশা করি। অর্থনীতিকে বাঁচাতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। আমরা ব্যবসায়ী, আমরা বাঁচলে অর্থনীতি বাঁচবে, আমাদেরকে বাঁচতে দেন, আপনারাও বাঁচবেন। বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের দ্বারা চলে, তারা কয়েকটা মুষ্টিমেয় লোকের হাতে নিয়ন্ত্রিত ছিল, ঠিক কিনা আপনারা বলেন? তো ওই নিয়ন্ত্রণ যদি আপনার না দেখতে চান তাহলে আমাদেরকে প্রতিবাদী হতে হবে। এদিকে বিজিএমই এর বর্তমান কমিটি ভেঙে অন্তর্বর্তী পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে চলমান অচলাবস্থা দূর করার দাবি সংগঠনটির সাধারণ সদস্যদের। আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে এই সংগঠনটি বহু বছর যাবৎ একটি স্বার্থান্বেষী মহল দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এর স্বাভাবিক কার্যক্রম আজ প্রশ্নের সম্মুখীন। তারা বলেন, রপ্তানির 80% পোশাক খাত থেকে আসে, অথচ সংগঠনটি রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। শৃঙ্খলা ফেরাতে তারা 4 দফা দাবিও জানায়। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে খুলনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় সকল সহিংসতা পরিহার করে জনগণের জন্য রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে খুলনা বিভাগে কর্মরত সেনা সদস্যদের দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডিপ্লয় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। আবারও সেনাবাহিনীতে রদবদল। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। এর আগে 6 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদল করা হয়। দীর্ঘদিন ধরে শাসকদের দমন পীড়ন, কথা বলার অধিকার হরণ, সীমাহীন ঘুষ দুর্নীতি ও কর্তৃত্ববাদিতায় বিষিয়ে উঠেছিল শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। নিষ্কৃতি পেতে এগিয়ে আসে শিক্ষার্থীরা, প্রতিরোধ করতে গিয়ে ঝরে যায় অনেক তাজা প্রাণ, ক্ষতিগ্রস্ত হয় অনেক সরকারি বেসরকারি স্থাপনা। অবশেষে আসে ছাত্র জনতার বিজয়। তাই তো নতুন বাংলাদেশ বিনির্মাণে সারা দেশে গ্রাফিতি, দেয়াল লিখন, ট্রাফিকিং, পরিচ্ছন্নতা অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর অর্জিত বিজয়কে ধরে রাখতে এখন দেশ মেরামতে মনোনিবেশ করেছেন শিক্ষার্থীরা। মেহেরপুরে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে যেসব ভাস্কর্য ভাঙচুর করা হয়েছিল তা সংস্কারে উদ্যোগী হয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শহরের সরকারি বেসরকারি স্কুল কলেজের দেয়াল সহ বিভিন্ন দেয়াল নানা ধরনের গ্রাফিতিতে ভরে তুলেছেন তারা। শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা সহ জনগণকে সচেতন করার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে বিএনসিসি ও আনসার সদস্যদের সাথে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। যে নেক্সট প্রজন্ম সেটা বুঝবে যে 24 সালে কি হয়েছিল, আবহাওয়া কি করেছিল। শিক্ষার্থীদের প্রতিবাদী দেয়াল লিখন ও গ্রাফিতিতে সেজেছে পাহাড়ি শহর রাঙামাটির দেয়াল। এসব গ্রাফিতির মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধের পানি লাগবে পানি, মানবিক রাষ্ট্র চাই, দেশ এক তবে বৈষম্য কেন, পাহাড়ের মুক্তি চাই অদৃশ্য বন্দিশালা হতে, পাহাড়ের মুক্তি কবে,
জলিনা উদিমকিত্তে পাহাড় আমার মুক্ত হোক, কল্পনা চাকমা কোথায় সহ নানা প্রতিবাদী লেখা। আদিবাসী সম্পর্কে আমাদের তুলে ধরা অত্যন্ত প্রয়োজন, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের রাঙামাটি শহরকে তুলে ধরব। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে দেয়ালিকা এঁকেছেন শিক্ষার্থীরা। এছাড়াও বাজার মনিটরিং, যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা। নেত্রকোনায় দেয়াল লিখন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মোড়ারপাড়া, শহীদ মিনার রোড, তেরিবাজার মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেয়াল লিখনের কাজ করতে দেখা যায় তাদের। শহরের প্রাণকেন্দ্রে একটা অসাম্প্রদায়িক ছবি আঁকতেছি, যেখানে বিভিন্ন ধর্মের আপনার পবিত্র উপাসনালয়গুলো থাকতেছে এবং একটা একতার বন্ধন থাকতেছে। সাভারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দেয়াল লিখনে কাজ করছেন শিক্ষার্থীরা। আর এটা মানুষের মধ্যে বিবেক বিবেচনা জাগ্রত করতেছে, যেহেতু স্বাধীন বাংলা নিজের বাংলাদেশ, সেইভাবে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেশ জুড়ে শিক্ষার্থীদের এমন উদ্যোগ ও কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আরও একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রাম বন্দরে বাড়ছে কন্টেইনার জট, কর্তৃপক্ষকে সক্রিয় হওয়ার তাগিদ। আসছে সংস্কার, জাতীয় দলের খেলোয়াড়রা জড়াতে পারবেন না রাজনীতিতে। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট বেড়েছে। বন্দর কর্তৃপক্ষ জানান, সাম্প্রতিক পরিস্থিতির কারণে বন্দর এবং বেসরকারি কন্টেইনার ডিপো থেকে ডেলিভারি কমে যাওয়ায় বন্দরে এই জট দেখা দিয়েছে। প্রায় 53,000 ধারণ ক্ষমতা সম্পন্ন বন্দর ইয়ার্ডে 44,000-এরও বেশি কন্টেইনার খালাসের অপেক্ষায় রয়েছে। এর বাইরে বন্দর কেন্দ্রিক 19টি বেসরকারি কন্টেইনার ডিপোতে ছিল 22,000-এরও বেশি কন্টেইনার। এর মধ্যে আমদানি পণ্যবাহী কন্টেইনার রয়েছে 13,515টি এবং রপ্তানি পণ্যবাহী কন্টেইনার রয়েছে 8,888টি। এদিকে দ্রুত ডেলিভারি নিতে বন্দর কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার কথা বলছেন আমদানি রপ্তানি প্রক্রিয়ার সাথে যুক্তরা। 43,000-এর উপরে কন্টেনার জমে গেছে। এই কন্টেনারের স্তূপগুলো যদি কোনো কারণে ডেলিভারি যদি সঠিকভাবে দ্রুত চালু না হয়, তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দর এক সময় কিন্তু তার যে ধারণ ক্ষমতা তার বাইরে চলে গেলে কিন্তু বন্দরের কার্যক্রম বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে। বাণিজ্য সংবাদ। হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ 95 থেকে 100 টাকায় বিক্রি হলেও তা কমে নেমে এসেছে 80 থেকে 88 টাকায়। আমদানিকারকরা বলছেন, সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যবসায়ীরা চাহিদা মতো এলসি খুলতে পারছেন বলে জানান তারা। এতে হিলি সহ সবগুলো স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক, নির্বাচনী পরিবেশ সৃষ্টির আহ্বান। একনায়কত্ব ভেঙে দিতে সংশোধন করা হবে সংবিধান, আওয়ামী লীগের নতুন নেতৃত্বে দল গোছানোর আহ্বান। শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশটির সঙ্গে সম্পর্কের অবনতির সুযোগ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রক্ষা করা হবে চুক্তি ও সমঝোতার ধারাবাহিকতা। আওয়ামী শাসনামলে 92,000 কোটি টাকা লুটপাট, ব্যাংক খাত সংস্কারে কমিশন গঠনের দাবি সিপিডির। ভোল পাল্টে নতুন সরকারের সাথে মিশে যাওয়ার ফন্দি এস আলম সহ বড় লুটেরাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।